অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার এবং নোভা ইলেকট্রনিক্স। অক্ষরগুলোর জন্য আন্দোলনে আমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1975-এর 12ই মার্চ রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অফিস আদালতের কাজে বাংলা ভাষা প্রচলনের প্রথম নির্দেশ জারি করেন। এক আদেশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রভাষা বাংলা। বাংলা আমাদের জাতীয় ভাষা, তবুও অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে স্বাধীনতার 3 বছর পরও অধিকাংশ অফিস আদালতে মাতৃভাষার পরিবর্তে বিজাতীয় ইংরেজি ভাষার নথিপত্র লেখা হচ্ছে। মাতৃভাষার প্রতি যার ভালোবাসা নেই, দেশের প্রতি যে তার ভালোবাসা আছে, এ কথা বিশ্বাস করতে কষ্ট হয়। বঙ্গবন্ধুর কথা, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা জানি যে 47 সাল থেকে ভাষার লড়াইয়ে প্রথম স্বাক্ষর সংগ্রহ থেকে তার এই অভিযান শুরু। তিনি 48-এ জেলে গেছেন, জেল খেটেছেন। 52-র ভাষা আন্দোলনে তার জেল থেকেই তার যে নির্দেশনা, সেই লম্বা ইতিহাস। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে অন্তত এই প্রজন্মের মানুষ, আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম অনেকেই আমরা কোথায় জানি একটা শূন্যতা অনুভব করছিলাম যে ভাষা আন্দোলনের সঙ্গে বঙ্গবন্ধু কই। কিন্তু ইতিহাস কি কারো পিছু ছাড়ে না বলেই আজকে এরকম একটা সময়ে আমরা যখন ভাষা দিবস পালন করছি, 21শে ফেব্রুয়ারি পালন করছি, সিক্রেট ডকুমেন্টসে অর্থাৎ বঙ্গবন্ধুর বিরুদ্ধে যেসব সেই সময় গোয়েন্দা রিপোর্ট, সেসব রিপোর্ট যখন উল্টে পাল্টে দেখছেন গবেষকরা, তার ছত্রে ছত্রে বাংলা ভাষার জন্য এই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির যেই দাবি, যে ত্যাগ, যে অগ্রণী ভূমিকা উঠে আসছে। আর বলাই বাহুল্য যে ইতিহাস তো কারো পিছু ছাড়বে না, সেটা দুষ্কৃতিকারীরও না, আর নায়কেরও নয়। সেই নায়কের স্মৃতির প্রতি আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি ভাষা শহীদদের প্রতি। আমাদের সারাদিনের আয়োজন আপনারা ছিলেন, এখনও আছেন, থাকবেন নিশ্চয়ই। ভাষার বন্ধু, দেশের বন্ধু, এই শিরোনামে এই পর্বে যাদেরকে পেয়েছি, আমাদের সঙ্গে আছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি, কথা সাহিত্যিক সেলিনা হোসেন আমাদের সঙ্গে আছেন, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক মফিদুল হককে আমরা পেয়েছি। অনুষ্ঠানের যে কোনো অংশে আমরা ভাষা সৈনিক আহমেদ রফিককে সংযুক্ত করব তার বাসা থেকে, তিনিও আমাদের সঙ্গে থাকবেন। যে কথাটি বলছিলাম যে সুকৌশলেই কি বঙ্গবন্ধুকে এই ভাষা আন্দোলনের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তার নেতৃত্ব, তার নির্দেশনা, সেখান থেকে খুব যত্ন সহকারে গবেষকরা একটু দূরে রেখেছেন, একটু খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী সাদাত হাবিবি। সেতু তার রিপোর্টটি দেখব, আলোচকদের কাছে আসব। মোহাম্মদ আলী জিন্নাহর এই ভাষণ কোটি বাঙালির মায়ের ভাষার উপর শুধু চরম অপমানই নয়, অগণতান্ত্রিক আর বাজে রাজনীতির বৈশ্বিক বড় উদাহরণ। একই সাথে বাংলার মানুষ বুঝতে শুরু করে অধিকার আদায়ে বুকের রক্তই তাদের সম্বল। বাঙালি বীরের জাতি, তাই তো মায়ের ভাষার অধিকার আদায়ের সংগ্রাম শুরু। যে ভাষা আন্দোলন বেনিয়া পাকিস্তানিদের দম্ভে প্রথম প্যারেক। তবে নির্মম সত্য হচ্ছে, এই আন্দোলনে ভাষা সংগ্রামী হিসেবে কেউ যখন নিয়ে আসে রাজাকার গোলাম আজমকে, তখন এদেশের স্থপতি বঙ্গবন্ধু 1948 থেকে 52 এই সময়ে কোন ভূমিকায় ছিলেন তা নিয়ে ইতিহাস বিশ্লেষকদের কেন জানি এড়িয়ে চলা। অথচ ভাষা আন্দোলনের সময়কালে পাকিস্তানিদের যে গোয়েন্দা রিপোর্ট, তাতে শেখ মুজিব যেন রাজনীতির ডার্ক হর্স,
সিক্রেট ডকুমেন্ট অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছে, জিন্নার ভাষণ শুনে ফুঁসে ওঠা মুজিবকে ভাষা আন্দোলনের সূচনা অর্থাৎ 48 থেকেই নজরদারিতে রেখে এসেছিল পাকিস্তান সরকার। দলিল বলছে 1948-এর 4 জানুয়ারি প্রতিষ্ঠা হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, যার সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু, আর ছাত্রলীগের পুরো সমর্থনও ছিল ভাষা আন্দোলনে। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক হয়। সেখান থেকেই 11ই মার্চ ধর্মঘট আহ্বান করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। শুধু তাই নয়, 11ই মার্চ প্রাথমিকভাবে ভাষা দিবসের ঘোষণাও আসে। 4 মার্চ ঢাকা জুড়ে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে লিফলেট ছড়ায় ছাত্রলীগ। রাষ্ট্রভাষার দাবিতে 11ই মার্চ বিক্ষোভ মিছিল সচিবালয়ে আসলেই গ্রেপ্তার করা হয় শেখ মুজিবুর রহমান সহ অন্যান্যদের। 15ই মার্চ গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মুক্তির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। তো জেলে থেকেও গোয়েন্দা রিপোর্টে আমরা পাই তার সঙ্গে যারা রাষ্ট্রভাষা যুক্ত এবং বিশেষ করে ছাত্রলীগের তারা যোগাযোগ রাখছেন, নির্দেশ দিচ্ছেন, যেই কারণে তাকে স্থানান্তরিত করা হয়েছিল। জাতিপিতা লিখে গেছেন, কিন্তু সেটা আবার ওই আইবি রিপোর্টেও পাওয়া যায় যে সত্যি এখানে ছাত্রনেতারা যেতেন, দেখা করতেন, নির্দেশ নিতেন এবং সেই নির্দেশ মতো, এবং এরপরে ওনাকে জেল থেকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। বলা বাহুল্য, ভাষা আন্দোলন নিয়ে বেশিরভাগ প্রতিষ্ঠিত প্রকাশনার বিরাট অংশ জুড়ে বিখ্যাত গবেষক বদরুদ্দিন উমরের নাম। তবে সেখানে শেখ মুজিব আর ভাষা আন্দোলন কেন জানি দূরে দূরে। রাষ্ট্রভাষা নিয়ে বদরুদ্দিন উমর প্রথম কাজ করেছিলেন। তিনি প্রধানত তাজউদ্দিনের ডায়েরি, তোহা বা এদের আত্মস্মৃতি যেটা সাক্ষাৎকারী পেয়েছেন সেগুলো দিয়ে কাজ করেছিলেন। মোহাম্মদ তোহা তিনি তো মুজিবের পক্ষে কখনো ছিলেন না। বদরুদ্দিন উমর প্রধানত এবং নওবেলাল পত্রিকা প্রধানত সেসব দ্বারে প্রভাবিত হয়ে তিনি তার ভাষ্য তৈরি করেছেন। 52 ফাগুনে যখন ভাষার জন্য আগুন বাঙালি, তখন শেখ মুজিবকে মুক্ত রাখার ঝুঁকি নেয়নি পাকিস্তানিরা। যদিও জেল থেকেই কর্মীদের ভাষা আন্দোলন এগিয়ে নিয়ে যেতে নির্দেশনা দিতে থাকেন বাংলার বন্ধু, ভাষার বন্ধু, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। বারবারই আমরা এই রিপোর্টে বলছি, সারাদিনই বলছি কেন জানি। এই কেন জানির কি কোনো উত্তর পাওয়া যায় মফিদুল হক? একটা হচ্ছে যে দেখুন, ইতিহাসের অনেক তথ্য উদ্ঘাটনের রয়েছে, আর সেখানে এই 47-এর পরে যদি আমরা বলি যে যেই পরম্পরায় আন্দোলনটা বিকশিত হলো, 48 সালের এই 11ই মার্চ খুব বড় ঘটনা। তার আগে কিন্তু আছে ধীরেন দত্তের সেই বিখ্যাত প্রস্তাবনা, যেটা নাকচ হয়ে গেল। পাকিস্তান ব্যবস্থাপক সভায় উর্দুর পাশাপাশি বাংলার তিনি স্বীকৃতি দাবি করেছিলেন ব্যবস্থাপক সভার ভাষা হিসেবে, ইংরেজি এবং উর্দুর পাশাপাশি। তার বিরুদ্ধে কিন্তু এই প্রতিবাদটা ধ্বনিত হলো। আর তখন কিন্তু এই পূর্ব বাংলায় ঠিক মুসলিম লীগের বিপক্ষে দাঁড়াতে পারে এমন রাজনৈতিক সংগঠন খুব ছিল না। একটা সংগঠিত রাজনৈতিক শক্তি ছিল কমিউনিস্ট পার্টি এবং তার প্রভাবিত ছাত্র ফেডারেশন, কিন্তু তারাও কিন্তু এমন একটা দমন পীড়নের মধ্যে খুবই ব্যতিব্যস্ত ছিল, কিন্তু তাদের একটা সংগঠিত একটা কাঠামো ছিল। আর বঙ্গবন্ধু ফিরে এসে এই দেশভাগের পরে সেপ্টেম্বরে 47 সালে ফিরে আসলেন এবং 48 সালের জানুয়ারিতে তিনি কিন্তু ছাত্রলীগ গঠন করলেন। এই ছাত্রলীগের পেছনে আছে আবার মুসলিম লীগের সেই গোষ্ঠী যে আবুল হাশিম সারওয়ার্দী প্রভাবিত 150 মোগলটলি যাদের কেন্দ্র। ফলে মুসলিম লীগের ভেতরেই কিন্তু একটা বড় অংশ এই একটা জাতীয় চেতনা নিয়ে গড়ে উঠছিল। আর 48 সালের ভাষা আন্দোলনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেইখানে বঙ্গবন্ধুর ভূমিকাটা কি, যে ধীরেন দত্ত যখন ফিরলেন তেজগাঁ বিমানবন্দরে যেই ছাত্ররা গেলেন তাকে সংবর্ধনা দিতে, বঙ্গবন্ধু কিন্তু সেখানে ছাত্রলীগের পক্ষে তিনি নেতৃত্ব দিলেন। এবং ফিরে এসে যে সভাটা হলো সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের, যেখানে অন্যান্য গোষ্ঠীও ছিল, সেখানে সিদ্ধান্ত হলো এই 4 মার্চ ধর্মঘট আর 11ই মার্চ যে প্রতিবাদী আয়োজন। তখন কিন্তু জিন্নার আসার একটা তারিখ ঠিক হয়েছে যে 19 মার্চ তিনি এই ঢাকায় আসবেন প্রথম পাকিস্তানের গভর্নর জেনারেল হিসাবে। আর তার সঙ্গে এই ভাষা নিয়েই বিবাদটা শুরু হয়ে গেল পাকিস্তানের অভ্যন্তরে, আর ছাত্ররাই এটার নেতৃত্ব দিলেন। তো 11ই মার্চের যে ছাত্র ধর্মঘট, সেখানে কিন্তু বঙ্গবন্ধু এই সচিবালয়ের সামনে যে তিনি তার নেতৃত্বেই পিকেটিংটা হলো এবং তিনি সেখান থেকে গ্রেফতার হলেন এবং পুলিশ আরও নানা জায়গায় গ্রেফতার করলো। প্রায় 70 জনের মতো ছাত্র সেখানে গ্রেফতার হয়ে তাদের কারাগারে নেওয়া হলো। তো মনে হতে পারে যে তারপরে কি হলো,
কারাগারে নেওয়ার পরে কিন্তু এই মুক্তির দাবিটাও খুব জোরদার হয়ে গেল। আর নাজিমুদ্দিন তখন তো পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি তখন একটা ফয়সালা করতে চাইলেন, যেহেতু জিন্নার আসার আগে যেন এইরকম কোনো কিছু না ঘটে। ফলে তখন কামরুদ্দিন আহমেদও একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তারাও কারাগারে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বলবো আমরা যে ছাত্রনেতা, তার সঙ্গে আলোচনা করলেন এবং নাজিমুদ্দিনের সঙ্গে ফয়সালা কি হতে পারে একটা সিদ্ধান্ত হলো। এই সমস্ত কিছু কিন্তু অসমাপ্ত আত্মজীবনীতে তার একটা প্রতিফলন আছে, আর বাইরে খুব বেশি এটা আলোচনায় আসেনি। কিন্তু যেটা ঘটেছে যে তখন মূল দাবি হচ্ছে ছাত্রদের মুক্তি দিতে হবে। তো ফলে 11ই মার্চ তিনি গ্রেফতার হলেন, 15ই মার্চ কিন্তু তিনি মুক্তি পেলেন ওই নাজিমুদ্দিনের সঙ্গে ওই চুক্তির মধ্য দিয়ে। আর সেই চুক্তিতে একটা বড় স্বীকৃতি ছিল যে পূর্ব পাকিস্তান ব্যবস্থাপক সভার ভাষা হবে বাংলা, আর পাকিস্তানে যেটা হবে এটা আপাতত স্থগিত থাকলো, এটা ভবিষ্যতে এই সিদ্ধান্ত গৃহীত হবে, তবে পূর্ব পাকিস্তানের যারা রয়েছেন তারা বাংলার পক্ষে তারা অবস্থান নেবেন। বলা যায় যে একটা সুন্দর একটা ফয়সালা হলো। আর 15ই মার্চ তারা মুক্তি পেলেন। এখানে দুটো ঘটনা কিন্তু আছে যেটা বাইরের ইতিহাসে খুব আসেনি। সেটা হচ্ছে 13ই মার্চ কিন্তু কারাগারে একটা পাগলা ঘণ্টি বেজেছিল, এবং পাগলা ঘণ্টি বাজা মানে কিন্তু কারাগারে একটা সবচেয়ে সর্বোচ্চ একটা, তখন কিন্তু সবাই এসে যারা প্রহরী টহরী তারা কিন্তু এই বন্দীদের উপরে একটা আঘাত করে। এবং এটা ঘটেছিল একটা ছোট ঘটনা থেকে যে অনেক ছাত্র গ্রেফতার হয়েছে, অনেক কিশোর ছাত্রও ছিল, তারা ওই গুনতির সময় একটু মানে দফাদারকে একটু বিব্রত করার জন্য এক লাইনে দাঁড়াতো, আবার সরে গিয়ে আরেক লাইনে দাঁড়াতো, গুনতি আর মিলছে না। তো দফাদার খেপে গিয়ে, বিহারি দফাদাররাই ছিল সেখানে, তারা গিয়ে তখন এই পাগলা ঘণ্টিটা বাজিয়ে দেওয়ার, পাগলা ঘণ্টি যখন বাজালো তখন কিন্তু বঙ্গবন্ধু অন্যদিন নিয়ে একটা অবস্থান নিলেন। আর তখন কিন্তু সুপারিনটেন্ডেন্ট ছিলেন বিল, যিনি পরে 50 সালে রাজশাহী জেলে খাপড়া ওয়ার্ডের হত্যাকাণ্ডটা ঘটিয়েছিলেন। তো তখন একটা বিপদের সময় এই বিবরণটা বঙ্গবন্ধু খুব সামান্য লিখেছেন, কিন্তু সে নাজমুদ্দিন হাশিম তিনিও তখন জেলে গিয়েছিলেন, তার স্মৃতিকথায় কিন্তু এটার বিশদ বর্ণনা আছে। একেবারে বর্ণনাটা, হ্যাঁ, একটা অসাধারণ ঘটনা যে তিনি তখন দাঁড়ালেন দরজায় অন্যদের নিয়ে। আর তিনি তো সবসময় অসমাপ্ত আত্মজীবনীতেও আছে, তিনি বলতেন আমার হাত পা দুই সমানে চলতো। তো এবং তিনি কিন্তু স্বাভাবিক নেতা ছিলেন আর কি। তো যাই হোক, তখন একজন বাঙালি দফাদার করলো কি, ওই তালাটা দিয়ে চাবি নিয়ে সে ভেগে গেল। ফলে ঘটনাটা কিন্তু আর ঘটতে পারলো না, যে ওরা এসে আর এই রাজবন্দীদের ভেতরে আর ঢুকতে পারলো না। আরেকটা ঘটনা ঘটেছিল যেটা রণজিতা আমাকে বলেছেন, সেটাও রণজিতাও লেখেননি, আমার কাছেও সেটাও একটু মনে হয় যে লিখলে ভালো করতেন। তিনি রাজবন্দীরা তখন কারাগারে, বিশেষ করে কমিউনিস্ট রাজবন্দীরা, তো বঙ্গবন্ধুর তো মুক্তির আদেশ আসলো যে সব ছাত্রদের ছেড়ে দেওয়া হবে, তাদেরকে নিয়ে আসা হলো কারাগার থেকে সুপারিনটেন্ডেন্টের অফিসে, তারা এখন বেরিয়ে যাবেন। তিনি বললেন তখন যে আমি দাদাদের ছাড়া বেরোবো না। তো তখন একটা অচল অবস্থা হয়ে গেল। স্বরাষ্ট্র সচিবের কাছে খবর গেল, স্বরাষ্ট্র সচিব নাজিমুদ্দিনের কাছে দৌড়ে গেলেন, বললেন যে মুজিব তো এরকম একটা অবস্থান নিয়েছে, সে তো জেল থেকে বেরোচ্ছে না। এখন উনি যদি জেল থেকে না বেরোন তাহলে কিন্তু এই ফয়সালার মানে জিন্নার আগমনের আগে যে শান্তিটা নাজিমুদ্দিন চাচ্ছেন সেটা, তো নাজিমুদ্দিনও তখন বাধ্য হলেন জানাতে যে সমস্ত রাজবন্দীদের ছেড়ে দেওয়া হোক। রণজিতা বলছেন যে মুজিব মনে হয় যে আমাদেরকে ঠেলে জেল থেকে বের করে নিয়ে আসলেন। আর তারপরে তো জিন্নার সভা, ফলে এই সভার যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তার কিন্তু একটা পটভূমি আছে। মানে আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে কেন জানি আসলে যারা গবেষণা করেছেন, যারা লিখেছেন, একটু মুজিবকে সরিয়ে রেখেছেন। রণেশদার কথাও বললেন যে কেন জানি রণেশদা লেখেননি, মানে এটার কি কোনো কারণ আছে? আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যেই সময়ে সে কথা বলছি যে বাংলা ভাষায় স্পষ্ট করে এইসব ইতিহাসগুলো প্রথম আমাদের কাছে এসেছে, সেটা আসলে বঙ্গবন্ধুর নিজেরই লেখা। মানে এটাও একটা অদ্ভুত, মানে আমরা অনেক সময় নানা রকমের মিথ বিশ্বাস করি, এটাও একটা মিথের মতন একটা ঘটনা। আরেকটা ঘটনা যে 14ই মার্চে যখন মুক্তি পেলেন, 15ই মার্চ 16ই মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সভা হলো, ওই সভায় কিন্তু বঙ্গবন্ধু সভাপতিত্ব করলেন। অর্থাৎ তিনি কিন্তু এই যে নেতৃত্বের জায়গাটায় তিনি অবস্থান নিলেন। এই সভার বিবরণটা বদরুদ্দিন উমর দিয়েছেন। তিনি বলেছেন যে সভা শুরু হওয়ার অনেক আগে, প্রায় 2 ঘন্টা আগে, শেখ মুজিব কালো শেরওয়ানি এবং টুপি পরে এসে সভাপতির হাতলবিহীন চেয়ার দখল করে বসলেন। একটা অদ্ভুত বিবরণ কিন্তু। এবং তিনি লিখছেন এটা সূত্র হচ্ছে মোহাম্মদ তোহা এবং তাজউদ্দিন আহমেদ।
তাজউদ্দিন আহমেদের ডায়েরিতে কিন্তু এরকম উল্লেখ নাই। সেখানে উল্লেখ আছে যে শেখ মুজিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। তার অর্থ হচ্ছে তোহার কাছ থেকে তিনি শুনেছেন, একটা শোনা কথা। একজন গবেষক কিন্তু শোনা কথাকে এইভাবে সূত্র হিসাবে ব্যবহার করতে পারেন না। আর আরেকবার আরো চেক করতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে একটা মনে হচ্ছে কোনো একটা অসুয়া প্রসূত একটা চিন্তা বোধহয় তার মধ্যে সবসময় ছিল, যেটা বারবারই প্রতিফলিত হয়েছে। যে আর এই ঘটনাটা আরো দেখিয়ে দেয় যে এই যে মানে প্রতিদিনের ঘটনাগুলো যদি আমরা দেখি, তাহলে তো আমরা মানে শেখ মুজিবুর রহমান ছাত্রনেতাকে যেখানে পাই, ওনাকে আচকান পরে এসে 2 ঘন্টা আগে এসে সভাপতির আসন হাতলবিহীন আবার লিখছেন, মানে বিদ্রুপেরও একটা ছোট কিভাবে আরো অনেক রকম ভাবেই। তো ফলে এইসব হয় কি, এইসব ভাষা ব্যবহারের মধ্য দিয়েও কিন্তু একটা মানসিকতার একটা প্রতিফলন ঘটে। আমরা আসলে খোঁজারই চেষ্টা করছি যে কেন এই মানসিকতা, কেন বিশেষ করে বামপন্থীরা কেন এই ভাষা আন্দোলনের ইতিহাস লিখতে গিয়েও জাতির জনককে এভাবে অনেকটা মানে কি বলবো যে বাদী রেখেছেন, একেবারে অনুপস্থিত ছিলেন। আমরা ওই যেটা বলছিলাম যে অনেক জায়গায় অনেক কিছু কেমন যেন আমাদের আসলে মিথ মনে হয়। ওই যে সত্য যুগের সত্য নেতা তোমায় সালাম, এরকম একটা গান বঙ্গবন্ধুর খুব প্রিয় ছিল। আমার মনে হয় যখন নাকি অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু নিজেই যখন লেখেন এই ভাষা আন্দোলনের, তার আমিত্বর মধ্যে নাই, একটা লাইনের মধ্যে আমি ওই ব্যাপারটা নাই, কিন্তু খুব সহজভাবেই তিনি তার সংগ্রামের ইতিহাসটা তিনি লিখেছেন। সেখান থেকে আমরা মিলিয়ে নিলে মনে হয় সত্য যুগের সত্য নেতা বাংলা ভাষা নিজের হাতে লেখা, তাতে তিনি ভাষা আন্দোলনে তার জায়গাটি একটু আমাদের কাছে তুলে ধরেছেন। তার প্রতি শ্রদ্ধা জানাই। আমরা সেলিনা হোসেনের কাছে যাব বিরতির পরে, বিরতিতে যাব সত্য যুগের সত্য নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা ছোট্ট গানের অংশ শুনতে শুনতে যাই। সত্য যুগে সত্য রাজা প্রকাশ হইয়াছে, তার যুগে বসেছে হায় শেখ মুজিবর সত্য যুগে সত্য রাজা প্রকাশ হইয়াছে, তার যুগে বসেছে। ভব নদী পারি করিতে জয় বাংলা নৌকা বাংলায় ভাষায় জয়, জয় বাংলা নৌকা বাংলায় ভাষায় তার যুগে। 71 সালের 8ই মার্চ এই গানটি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর তোরাবালি শাহী লিখেছেন। তোরাবালি শাহী বঙ্গবন্ধুর খুব একজন ভক্ত ছিলেন, বসে থাকতেন ওখানে গিয়ে 32 নম্বরে গিয়ে। তার সম্পর্কে অনেক গল্প আছে, কিন্তু সত্য যুগের সত্য নেতার নানান সত্য নানান সময় এভাবে আমাদেরকে চমকৃত হওয়ার অনেক কথা রয়ে গেছে আজকের আয়োজনে। ভাষার বন্ধু, দেশের বন্ধু এই শিরোনামে একটা বিরতির পরে ফিরছি। অক্ষরগুলোর জন্য আন্দোলনে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সৌজন্যে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার এবং নোভা ইলেকট্রনিক্স। সৌজন্যে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার
এবং নোভা ইলেকট্রনিক্স। অক্ষরগুলোর জন্য আন্দোলনে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাষার বন্ধু, দেশের বন্ধু শহীদ দিবসে আমাদের বিশেষ আয়োজন। আমরা সত্যযুগের সত্য রাজার প্রতি যে সাধারণ মানুষের এই ভালোবাসা, শ্রদ্ধা, তোরাবালি শাহের গানটি শুনছিলাম। যে আলোচনায় ছিলাম যে কেন আমরা আসলে সুকৌশলে এই ভাষার আন্দোলন থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকেই আলাদা করে রাখলাম, দূরে সরিয়ে রাখলাম এবং অস্বীকার করা শুরু করলাম ইতিহাসে, গবেষণায়। এই প্রবণতাটার পেছনে কি কোনো কারণ রয়েছে সেলিনা হোসেন? এটা তো বলা খুব মুশকিল। রাজনৈতিক দিক থেকে এখন যদি বলা যায় তাহলে হয়তো কোনো কারণ থাকতে পারে। যারা তার বিপক্ষের লোক তারা এটা নিতে পারেন। তারকে তিনি যেসব কাজ করেছেন তার মাত্রাটা যাতে বেড়ে না যায় সেই দিক থেকেও এটা হতে পারে। আমার একটা এই কাজটি তো আসলে কোনো রাজনীতিবিদরা করেননি। জ্ঞানপাপী আমরা অনেক সময় বলি যে যারা চর্চা করেন, যারা লিখতে পারেন, যারা গবেষণা করেন তারাই তো করেছেন। অসমাপ্ত আত্মজীবনী বা কিছু রাজনৈতিক জায়গা থাকে, তারা হয়তো সরাসরি মাঠে থাকেন না, কিন্তু কিছু রাজনৈতিক জায়গা থেকে তাদের লেখাগুলো নির্বাচিত করেন বা লেখেন। সেই জন্য আমি একটা কথা বলি যে 48-এর পরে তিনি যখন জেলে ছিলেন তখন একটা বর্ণনা আছে অসমাপ্ত আত্মজীবনীতে খুব, যে তিনি ছাদে উঠে সবসময় শুনতে পেতেন। সেই জেলের খানার সামনে একটা স্কুল ছিল, মুসলিম গার্লস স্কুল। ওই মেয়েরা সবসময় ছাদে উঠে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিত সকালে। তারপরে তিনি একদিনের কথা লিখছেন যে মিছিল শুরু হয়েছে, তো ওই মেয়েরা মিছিলে যাওয়ার জন্য বেরিয়ে গেছে। তখন তিনি লিখছেন যে আমি খুব অবাক হচ্ছি, আমাদের বোনেরা যেভাবে মিছিলে যাচ্ছে তাহলে ভাষা আন্দোলনকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তখন ওনার সঙ্গে শামসুল হক ছিলেন, তিনি বললেন যে তুমি ঠিকই বলেছ মুজিব। অসমাপ্ত আত্মজীবনীতে এই যে কথাগুলো আছে, তো এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে তিনি শুধু নিজের জায়গাটি দেখেননি, তিনি পাশাপাশি অন্য সব জায়গা থেকে সেই যোগাযোগের সূত্রটা আবিষ্কার করেছেন যে আমরা কিভাবে এগুচ্ছি এবং কিভাবে যাব। 1952 সালে যখন যে ঢাকায় গুলি হলো তখন তিনি কিন্তু ফরিদপুর জেলে লিখছেন যে সব স্লোগান দিচ্ছে, জেলের সামনে এসছে, রাষ্ট্রভাষা বাংলা চাই তো বলছেই, তারপরে বলছে রাজবন্দীদের মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, এইসব কথাও বলছেন তারা। তো এই কথাগুলো ঠিক সেইভাবে কেন তখন উঠে আসলো না, এটা তোমার সঙ্গে আমারও প্রশ্ন যে আমরা কেন এই মূল্যায়নের জায়গা থেকে নিজেদের আড়াল করেছি আমাদের গবেষকরা সেই সময়ে। কিন্তু তারপরে আমরা বলি যে পুনর্জাগরণ, আমি বলি যে একটা সত্যেরও পুনর্জাগরণটা কিন্তু অন্যভাবে হলো না। যে আমরা যখন নাকি জাতির জনকের জন্ম শতবার্ষিকী নানান আয়োজনে উদযাপন করতে যাচ্ছি, তখন কিছু মানে তারই বিরুদ্ধে লেখা সেই সব ডকুমেন্টস থেকে আমরা পেয়ে যাচ্ছি তার বাংলা ভাষা আন্দোলন, সবার সম্পৃক্ততা, তিনি যেভাবে সবাইকে মানে ক্রেডিটটা দিচ্ছেন, মানে অপূর্ব। আমরা যদি 21শে ফেব্রুয়ারি 54 একটা বঙ্গবন্ধুর ভাষণের একটা অংশ আমাদের অডিও একটুখানি শুনে আমি বিরতিতে যাব, তারপরে হাবিবুল্লাহ সিরাজি আপনার কাছে ফিরছি। একটা ভাষণের অংশটুকু একটু শুনতে চাই। জীবনে মানুষ আসলে পয়দা হয় মৃত্যুর জন্য, বঙ্গবন্ধুর ভাষা। মানুষ পয়দা হয় মৃত্যুর জন্য, বেঁচে আছি এতে একটা অ্যাক্সিডেন্ট, আজ ঘুরছি কালও মরে যেতে পারি। যারা মরে গেছে তারা পথ দেখিয়ে গেছেন, যারা শহীদ হবেন তারাও পথ দেখিয়ে যাবেন। ভবিষ্যৎ বংশধর তারা বুক উঁচু করে দাঁড়িয়ে দুনিয়ার সামনে বলতে পারবে আমি বাঙালি, আমি মানুষ, আমার স্বাধিকার আছে, আমার অধিকার আছে। যতদিন পর্যন্ত বাংলা থাকবে, বাংলার আকাশ থাকবে, বাংলার মাটি থাকবে, বাংলার মাতৃমা তোমার বাঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমার 21শে শহীদের কথা কেউ ভুলতে পারবো না। একটা বিরতির পরে ফিরছি।
অক্ষরগুলোর জন্য আন্দোলনে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সৌজন্যে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার এবং নোভা ইলেকট্রনিক্স। সৌজন্যে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার এবং ভাষার বন্ধু দেশের বন্ধু এই আয়োজনে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন ভাষা সৈনিক আহমেদ রফিক। আমরা তার কাছ থেকে একটু স্মৃতিচারণ শুনব। ভালো আছেন আপনি রফিক ভাই? আসসালামু আলাইকুম। আহমেদ রফিক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হুম। আমাকে শুনতে পাচ্ছেন আহমেদ রফিক? আমরা সংযোগটা একটু ঠিক করে আবারও আহমেদ রফিকের কাছে যাব। তার আগে বলছিলাম হাবিবুল্লাহ সিরাজি যেই কথাটি বলছি যে ভাষার বন্ধুকে, দেশের বন্ধুকে আমরা ভাষা থেকে, ভাষার এই গবেষণা থেকে তাকে আমরা তেমন কোনো কৃতিত্বই দিলাম না। মানে একজন গবেষক হিসেবে আপনি কি বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ। ভাষার মাস ফেব্রুয়ারি, অমর শহীদদের প্রতি স্মৃতি জানাই আর স্মরণ করি তাদের দানকে। সেই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও স্মরণ করি। আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে একটা সংশয়ের ব্যাপার আছে। কেন 1947 থেকে শুরু করে 1975 পর্যন্ত তিনি এভাবে তার ভাষা সংগ্রামকে আড়ালে রাখলেন না, আমরা আড়ালে রাখলাম। আমি পেছন থেকে সামনে আসব। পেছনে যে অংশটি আছে সেটি তার রাজনৈতিক চিন্তা, তার সমদর্শী আর যারা ছিলেন, তার পাশাপাশি আর যারা ছিলেন তাদের থেকে একটু ভিন্ন ছিল। তিনি মাটি থেকে উঠে এসেছিলেন। আমি বারবার একটি কথা বলি, তিনি পায়ে কাদা যেটা লেগেছিল সে কাদা হাতে তুলে নিয়ে মুখে রেখেছিলেন। এই সাহসটুকু কারো ছিল না। আর বাম এবং ডানের একটা সরল রেখা, দুটো রেখার ভেতরে তিনি পড়েছিলেন। কিন্তু আপনারাই আপনাদের আলোচনায় বলেছেন, মফিদুল হক বলেছেন যে তিনি কিন্তু জেলখানায় তার বাম বন্ধুদের ছেড়ে কিন্তু বের হয়ে আসেননি, কিন্তু তার প্রতি এটুকুন সহানুভূতি কেউ কখনো দেখায়নি। আমি এই কথাটি স্পষ্ট বলি। রাজনীতিটা তো খুবই কঠিন রাজনীতি, ডান এবং বামের মাঝামাঝি ব্যালেন্স করে। আমরা যে ভরসা করেছিলাম বদরুদ্দিন ওমর সাহেবের বইটি ভাষা আন্দোলন ও তৎকালীন পূর্ব বাংলা রাজনীতি, সেই বইটির প্রেক্ষিত যদি আমরা বিবেচনা করি সেটা কিন্তু সেই অর্থে 1975 পর্যন্ত বহাল ছিল। এর ভেতরে আমরা নানা উপাত্ত ঠিকই পেয়েছি, কিন্তু এই জিনিসটিকে আমরা দাঁড় করাতে পারিনি যদি না আমরা বঙ্গবন্ধুর এই অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোদনামচা এবং পরবর্তীতে সেক্রেট ডকুমেন্টস অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভলিউম 2 1948 to 1952 না পাঠ করতাম কিংবা না জানতাম। এবং এই যে আমাদের জানার বিষয়গুলো আমার মনে হয় বঙ্গবন্ধুও মনে হয় এই বিষয়টির চেয়ে ভাষাকে নিয়ে আমরা 54 সনের বক্তৃতাও শুনলাম, কথা হচ্ছিল, সেই বক্তৃতার
যে ভাষ্যরূপ, যে সে বক্তৃতার যে বলার ভঙ্গি, চাওয়ার ভঙ্গি এবং সর্বোপরি যে সারমর্ম, তার জন্য মনে হয় 7ই মার্চের কাছাকাছি সময়ের একটি বক্তৃতা, একটি সুদীর্ঘ বয়ান। এই আর যে জিনিসটি আমরা আরও দীর্ঘদিন মিস করলাম সেটি হলো 1975 সাল। 1975 সালের 15ই আগস্টের পরে আমাদের চিন্তা ভাবনায় আমরা যেন সব কিছু বাদ দিয়ে আমরা আবার 1930-31 সালে ফিরে গেলাম। এবং 30-31 বলছি অন্য কারণে, এই যে সময়টিতে পাকিস্তান আন্দোলনের অংশটুকু এবং 1940-এর পরে পাকিস্তান আন্দোলনের যে লাহোর প্রস্তাব থেকে শুরু করে, লাহোর প্রস্তাবে তো কিছুই জানতেন না ফজলুল হক সাহেব, উনি তো জাস্ট বলার পরে সই করো কিংবা বলে দাও বলে দিয়ে এসছেন। অতএব আমরা সেই বিবেচনা করে দেখি 75-এর পরে আমাদের যে 96 পর্যন্ত যে যাত্রা, সেই যাত্রার ভিতরে বঙ্গবন্ধুকে কোথাও রাখার সাহস পাই নাই, কিংবা আমরা মনে করেছি বঙ্গবন্ধুকে রাখলে আমি অচ্যুত হয়ে যাব কিংবা ভয় পাব। আজ যদি আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতেন, আজ যদি তিনি একক প্রচেষ্টা না চালাতেন, আজ যদি কারাগারের রোজনামচা উদ্ধার না হতো, আজ যদি অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত না হতো, এমনকি এই সেক্রেট ডকুমেন্ট যদি না বেরোতো, তাহলে এই স্থাপনার বিষয়গুলো তো দাঁড়াতো না। আমি আপনাকে আরেকটি কথা বলি, এখন আপনার কথার মানে কথা পৃষ্ঠে মানে আমার হাতে অনেক কন্টেন্ট নিয়ে বসেছি, এটা চালাবো ওটা দেখাবো। আপনি যেরকম করে বললেন যে কাদামাটির তিনি নিয়ে কাদামাটি মাখা নেতা তিনি, বঙ্গবন্ধুর ভাষণে কিন্তু নিজের কথা নিজেই বলেছেন এবং যারা রাজনীতি করতে চান তাদের উদ্দেশ্যেই তিনি বলেছেন। একটা ছোট্ট ভাষণের অংশ 21শে ফেব্রুয়ারিরই ভাষণ, সেখানে তিনি বঙ্গবন্ধু বলছেন যে বই পড়ে কি আন্দোলন শেখা যায়। আমরা একটু তার ভয়েসে শুনি। আন্দোলন না করলে আন্দোলন শেখা যায় না, বই পড়ে আন্দোলন হয় না, ও থিওরিশিয়ান হয়ে যায়। তুঙ্গ হয়ে যারা নেতৃত্ব করে তারাই জানে আন্দোলনকে করতে হয়। বই পড়া থিওরিশিয়ান না, জীবন ভরে বই পড়েই খালি খবরের কাগজে লেখেন, কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস কিভাবে আন্দোলনকে পরিচালনা করতে হয় সে শিক্ষা তাদের হয় নাই। এক জাহাজ অস্ত্র দোয়াত নামে চট্টগ্রাম বন্দরে চায়নার থেকে আসে এবং 1 তারিখের পূর্বে এসে অস্ত্র এসে পথে সেই অস্ত্র নামতে দেয় না আমার শ্রমিক ভাইরা এবং আমার কর্মীরা, ছাত্ররা। 24 তারিখে আমাদের উপর আক্রমণ করার দিন সামরিক বাহিনীর লোকেরা এরোপ্লেনে যে বাঙালি সৈন্যদের কাছে অস্ত্র কেড়ে নিয়ে তখন তারা মাল নামার চেষ্টা করে। আমি জানতাম, আমি পারতাম সে জাহাজকে ধ্বংস করতে এবং সে প্রিপারেশন আমাদের ছিল, কিন্তু করি নাই। সমস্ত চট্টগ্রাম পোর্ট আমার উড়ে যায় এবং চট্টগ্রাম শহর জ্বলে যায়। এত বিষাক্ত অস্ত্র তারা আমাদের বাংলাদেশে পাঠাইয়াছিল। তখন সকলের কাছ থেকে যদি দরকার হয় বুদ্ধি আক্কেলেও আমি হাওলাত নেওয়া রাজি আছি। যদি আমাকে গোপনে গোপনে করে অ্যাডভান্স দিতে চান তাতেও আমি নিতে রাজি আছি। যদি প্রকাশ্য দেওয়ার চান তাও রাজি আছি। তবে যারা তলে তলে গুজগুজ খুসখুসানি করেন তাদের সঙ্গে আমি পারবো না, সেটা আমার দ্বারা হবে না। আমি একঘুয়ে মানুষ, ফট করে নেমে পড়বো কবে আবার ময়দানে, আমার রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কোনো গুজগুজ ফুসফুস হবে না, সেভাবে গুজগুজ ফুসফুসের মানুষও নন, একেবারে সহজ সরল কাদামাটির ছুঁয়ে আসা নেতা। সেই নেতার ভাষার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা তার লেখা থেকেই প্রথমে আসলে সেই আলো পেতে শুরু করলো। সেই আলো ধরে ধরেই আজ ইতিহাস খোঁজা। এবার এখন তার জন্ম শতবর্ষে যখন আমরা নানান আয়োজন করছি, তখন ভাষার মুজিবকে, ভাষার বন্ধুকেও আমরা উদযাপন করছি আজকের ভাষা দিবসে। আমাদের সঙ্গে ভাষা সৈনিক আহমেদ রফিক আছেন। আমি আগে প্রশ্ন করেছিলাম, তিনি একটু কম শুনতে পাচ্ছেন। তিনি যেটা বলতে চান বলবেন স্যার। আমার আর এখান থেকে কোনো প্রশ্ন নেই। আহমেদ রফিক, আজকে ভাষা দিবসে বঙ্গবন্ধু এবং আপনাদের অবদান, সেটা নিয়ে যেটা বলতে চাইছিলেন বলবেন। হ্যাঁ হ্যাঁ মনীষা আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাষা আন্দোলনে, ঠিক আছে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। বা মুন্নী সাহা আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে। তো এই সম্বন্ধে আমি বলেছিলাম যে ভাষা আন্দোলনটা সংগঠিত পর্যায়ে দুই ধারায় মানে দুই ধারায় দেখা গেছে। একটা 1948-এ আর একটা 1952 সালে। 1948 সালের যে আন্দোলন,
সেই আন্দোলনে শেখ মুজিবুর রহমান সাহেব অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার সাহসী ভূমিকা রয়েছে। তখনকার যেসব ছাত্রনেতা এই আন্দোলনকে 11ই মার্চের আন্দোলনকে ঢাকায় অন্তত সাফল্যে পরিণত করেছেন, তাদের মধ্যে শামসুল হক, শেখ মুজিবুর রহমান, তখন উনি বঙ্গবন্ধু হননি বলেই আমি বললাম শেখ মুজিবুর রহমান, মানে শওকত আলী, মোহাম্মদ তোহা, এই ধরনের এরা ওই পিকেটিং ঢাকায় ওই যে কর্মসূচির প্রধান ব্যাপারটা ছিল সচিবালয় অবরোধ করা, পিকেটিং। এই সচিবালয় অবরোধের পিকেটিংয়ে এই যাদের নাম বললাম এবং সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও, এরা এই পুলিশের মুখোমুখি হয়ে লাঠিপেটাও খেয়েছেন এবং টিয়ার গ্যাস খেয়েছেন এবং এই আন্দোলনের পক্ষে যতটুকু কাজ করতে গিয়ে গ্রেফতার হয়ে কারাগারে গেছেন। পরে যখন নাকি আন্দোলন 8 দফা চুক্তিতে এই মানে স্থগিত করা হলো 15 তারিখে, তখন ওরা ছাড়া পেলেন। তখন আর জিন্নাহ সাহেবের আগমনের কারণে এই আন্দোলন স্থগিত করা হয়েছিল বলে এই আন্দোলন আর 48 সালের আন্দোলন আর এর পরে আর চলেনি। 52 সালের আন্দোলনের সময় আমি বলেছি ইতিমধ্যেই যে ওনাকে তখন ওই ঢাকা সেন্ট্রাল জেলে মহিউদ্দিন সাহেব এবং উনি অবরুদ্ধ ছিলেন। সেই স্বভাবতই তার পক্ষে সেই সময় ওই আন্দোলনে যোগ দেওয়া সম্ভব ছিল না। পাছে ঢাকায় থাকলে যোগাযোগ হয়, সেই জন্য ওরা তাকে 15ই ফেব্রুয়ারি এই ফরিদপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করেন এবং সেখান থেকে যখন উনি ছাড়া পান তখন উনি অসুস্থ অবস্থায়, উনি আসলে তো এই আন্দোলনের সময় মুক্তির জন্য অনশন ধর্মঘট করছিলেন। তো সেখানে ছাড়া পাওয়ার পরে উনি অসুস্থ অবস্থায় এই টুঙ্গিপাড়া বাড়িতে চলে যান। পরে 27শে এপ্রিল নতুন করে যখন এই সর্বদলীয় কমিটি পুনর্গঠিত করা হলো, আতাউর রহমান সাহেব তার আহ্বায়ক হলেন, তখন কর্মী সভা আহ্বান করা হয়েছিল ঢাকায়। তাতে বিভিন্ন জায়গা থেকে সবাই যোগ দিয়েছিলেন। সেই সভায় শেখ মুজিবুর রহমান সাহেবও এসেছিলেন। উনি বঙ্গবন্ধু তখন সেই সভায়ও খুব চমৎকার একটি জ্বালাময়ী বক্তৃতাও দিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনারা যখন আন্দোলন করছিলেন তখন আমি জেলে, আমি স্বভাবতই আপনাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারিনি এবং তখন অসুস্থ অবস্থায় বাড়ি চলে গিয়েছিলাম, মুক্তি পেয়ে এখন এসে আপনাদের সঙ্গে যোগ দিয়েছি। এই আন্দোলনের পর্যায়ে তার এই বক্তৃতা আমি নিজেও শুনেছি, কারণ ওই সভায় আমি উপস্থিত ছিলাম। এরপরেও যখন নাকি যে আন্দোলনগুলো হয়েছে এবং আরমানিটোলা ময়দানে জনসভা হয়েছে, 53 সালে শহীদ দিবস উপলক্ষে মিছিল হয়েছে এবং আরমানিটোলা ময়দানে জনসভা হয়েছে, সেইগুলোতেও তাকে আমি বক্তৃতা দিতে শুনেছি। এবং একটা জিনিস আমি বিশেষভাবে বলবো তার সম্পর্কে, যে উনি বরাবরই একজন সাহসী রাজনৈতিক কর্মী এবং নেতা, এবং এই ভাষা আন্দোলনেও তার একই রকম ভূমিকা। আর বিশেষ করে আমার কাছে যেটা নজরে পড়েছে তার ভূমিকা বন্দি মুক্তি আন্দোলন সম্পর্কে অন্য নেতাদের ততটা সক্রিয় হতে আমি দেখিনি, কিন্তু উনি যে কোনো কারণেই হোক যখন নাকি এই আন্দোলনটা চলে, আর 53 সালেও এরপরেও অনেক মানে ভাষা সংগ্রামী, ভাষা সৈনিক জেলে, তো সেই সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি তারাও এই বন্দি মুক্তি আন্দোলন নিয়ে সক্রিয় ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বন্দি মুক্তি আন্দোলনে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং এই কারণে এই আন্দোলনটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কথা বলা হয়েছিল যে
যদি যদি এদেরকে মুক্তি না দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন তৈরি করা হবে। এইসব কারণেই পরে আস্তে আস্তে বন্দি মুক্তি দেওয়া হচ্ছিল। কাজে এই বিশেষ দিকটি সম্বন্ধে আমি বললাম এই জন্য যে এই দিকে অন্যদের তুলনায় তার ভূমিকা, সাহসী ভূমিকা অন্যদের তুলনায় অনেক বেশি ছিল। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরও একটি দিক বন্দিমুক্তি আন্দোলনের তার সাহসী ভূমিকা। আহমেদ রফিক কি বলছিলেন? পাটুয়াটুলির কথা বলছিলেন, আরমানিটোলার কথা বলছিলেন। আরমানিটোলার সঙ্গে পাটুয়াটুলির একটা যোগ পাচ্ছি আমি আসলে বিরতিতে যাবার আগে। বঙ্গবন্ধুর সেই বঙ্গবন্ধুটাকে একটু আমরা দেখতে চাই। তিনি 161 পাটুয়াটুলিতে যেতেন প্রায় সময়, একটি রেকর্ডের দোকানে গানের রেকর্ড। 51 সালের সেই সিক্রেট ডকুমেন্টে তাকে ফলো করতে করতে যেই তথ্য পাওয়া গেল যে একটা রেকর্ডের দোকান থেকে তিনি একটি রেকর্ড বাছলেন এবং অনেকবার করে গানটা বাজাতে বললেন এবং গানের কথা ও মাঝি ভাইও, মানে ওটা ঠিক ইংরেজিতে লেখা, সেটার অনুবাদ করলে ওখানে গিয়ে দাঁড়ায় যে ও মাঝি ভাইও, এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। এই রেকর্ড একটা কিনেছেন, কিন্তু 6 বার বাজাতে বলেছেন, সেটা উল্লেখ করা আছে। আমরা একটু ও মাঝি ভাইও গানটা, বঙ্গবন্ধু 51 সালে এই রেকর্ডটি ওখান থেকে কেন কিনলেন সেটারও কোনো একটা যোগসূত্র কি আছে একটু শুনি। শুনতে বিরতিতে যাব। বিরতির পরে সেলিনা হোসেন, মফিদুল হক, আরও অনেক কিছু। অক্ষরগুলোর জন্য আন্দোলনে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সৌজন্যে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার এবং নোভা ইলেকট্রনিক্স। সৌজন্যে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার এবং নোভা ইলেকট্রনিক্স। অক্ষরগুলোর জন্য আন্দোলনে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাষার বন্ধু, দেশের বন্ধুকে আমরা খোঁজার চেষ্টা করছি ভাষা দিবসের বিশেষ আয়োজনে। আমাদের সঙ্গে ভাষা সৈনিক আহমেদ রফিক ছিলেন এতক্ষণ। তিনি তার স্মৃতিচারণে অনেক কথাই বলেছেন বন্দিমুক্তি আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের কথাটুকু, এইটুকু অন্তত মনে করতে পারি যে একটু একেবারে তরতাজা জায়গা। এই জায়গাটি নিয়েও নিশ্চয়ই
বই আরও গবেষণা হবে, যেহেতু এরকম একটি বলবো যে এক ধরনের মুক্তি শুরু হয়েছে, যে বঙ্গবন্ধুর সম্পর্কে অনেক কিছু লুকিয়ে রাখা হয়েছিল, তিনি নিজেই অসমাপ্ত আত্মজীবনী লিখে এক ধরনের স্বাধীনতা দিয়েছেন, তার সম্পর্কে জানার যেই ভান্ডার, সেই ভান্ডারে আরও অনেক কিছু আমরা পাবো। সেলিনা হোসেন, অনেক কিছু পাবো কি? অনেক কিছুই তো আছে, তিনি যেটা বলেছেন আর কি, যে 1957 সালে যখন চীনে গেলেন শান্তি সম্মেলনে, তখন নিজেই লিখছেন, আমি ইংরেজিতে বক্তৃতা করতে পারতাম, কিন্তু আমি আমার মাতৃভাষায় বক্তৃতা করব। আমি কেন মাতৃভাষায় বক্তৃতা করব না, যেটা আমার মায়ের ভাষা? যদি ওদের শোনার দরকার হয়, ওরা ইন্টারপ্রেটার রাখুক, ওরা অনুবাদ করে দেবে। যে এই যে প্রতিটি এরকম অনেক জায়গা আছে, যে জায়গাগুলোকে তিনি কত জোর দিয়ে বলেছেন এবং নিজের অধিকারের কথা, তার অঙ্গীকারের কথাটাও ব্যক্ত করেছেন, আমরা এইভাবেই দেখতে পারি। আপনি বলছিলেন, আমরা ওই যে হেমন্ত মুখোপাধ্যায়ের গানটি শুনতে শুনতে আমরা বিরতিতে গেলাম, ওই গানের ভান্ডার এবং তার এই অদ্ভুত তার এই এটা যদি বলি যে এরকম ডানপিঠের নেতা, নিজেই বলেছেন অসমাপ্ত আত্মজীবনীতে, ওই যে কথাটি বলে যে হাত আর পা দুটোই চলে, ছোটবেলা মারামারি, মাথা ফাটিয়ে দেওয়া থেকে শুরু করে বন্ধুর সঙ্গে ঝগড়ার প্রতিবাদ করতে গিয়ে, তারপরে তো সমানে তার সব কিছুই চলছে, সেখানে তিনি আবার খুঁজে খুঁজে গানও শোনেন। আব্বাস উদ্দিনের একটা গানের কথা বলছিলেন। হ্যাঁ, সেটাই যে বলছিলাম, যে ভাওয়াইয়া গান, আব্বাস উদ্দিন যাচ্ছিলেন একটা অনুষ্ঠানে, কিন্তু ওই নদীতে খুব ঢেউ ছিল, নদীতে খুব ঢেউ ছিল, উনি যেতে পারছিলেন না, তখন ফিরে যাবেন ভাবছিলেন, তখন বললো না, আপনাকে যেতে হবে, সবাই আপনার গান শুনতে পছন্দ করে। তারপরে বললেন, লিখেছেন বড় করে, যে আমি এই গানটা যদি না শুনতাম, ভাওয়াইয়া গান, তাহলে আমার জীবনের একটা অংশ অপূর্ণই থেকে যেত। মানে নদীর তিতাস নদীর ঢেউয়ের সাথে সাথে যদি আব্বাস উদ্দিনের এই গানটা না কেউ না শোনে, তাহলে গানটাই অপূর্ণ, তার জীবনটাই অপূর্ণ থাকে, এরকম কথা। একটা জিনিস আমি একটু যোগ করতে চাই, 1954 সনে যুক্তফ্রন্টের সেই নির্বাচনের কালীন সময় থেকে আমরা যদি তার সভাগুলোকে একটু পর্যবেক্ষণ করি, এবং যারা ওইসব সভায় হাজির ছিলেন কিংবা দেখেছেন, তখন একটা রেওয়াজ ছিল, বক্তৃতার আগে কিংবা ইসের আগে আধা ঘন্টা 1 ঘন্টা লোকগান হতো, এবং স্থানীয় লোকশিল্পীরা গান করতেন। এটার উদ্দেশ্যটা হলো এই, রাজনৈতিক বিষয়, দেশের বিষয় এই নিয়ে গান হতো, এবং দোতারা, সামান্য একটা দোতারা বাজিয়ে গানটা হতো। এটার উদ্দেশ্য ছিল যে জনগণ জড়ো হবে, তারপর নেতা বক্তৃতা দিবেন। আর ভালোবাসার অংশগুলো দেশের প্রতি, আমি আগেও বললাম যে ভালোবাসার অংশগুলো কিন্তু তার এদেরকে নিয়ে অনেকটা বড় অংশ আছে। আমরা একটু কাজ করছি যে মানে শিল্পী যারা, যারা গান রচয়িতা, তাদের কিছু কাজ বঙ্গবন্ধুর উপরে বিশাল কাজ হয়েছে, কিন্তু কিছু কাজ আমরা বাংলা একাডেমি থেকে করার একটা উদ্যোগ নিয়েছি, এবং ওটা যদি প্রকাশ পায়, নতুন একটা দিক, বঙ্গবন্ধুর পছন্দ, বঙ্গবন্ধুকে নিয়ে গান লেখা, গান করা, এটা বিশাল ভান্ডার কিন্তু উন্মুক্ত হবে। সেলিনা পরিবার একটা বই বেরিয়েছে, বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ, বলছিলেন রাজনৈতিক যে সভাগুলো হতো সেখানে লোকগান হতো। 68 সালের আওয়ামী লীগ লোকগানগুলো উনি রাজনৈতিক ওই মঞ্চে ওই গানগুলো 68 সালের আওয়ামী লীগের সম্মেলনে একটি গানের কথা ওই সিক্রেট ডকুমেন্টসে আছে, সেখানে একটা গান বঙ্গবন্ধু গুনগুন করছিলেন, এবং সেটার মানে ভেতরের অংশটুকু শুধু তারা ইংরেজিতে লিখেছেন, কাঁচা কাঁচা ইংরেজিতে, যে তোরা পাওয়ার জিনিস হাটে কিনিস ইত্যাদি। ওই অংশটুকু, সেটা থেকে আন্দাজ করা হয় বঙ্গবন্ধু আসলে একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছিলেন। কি সেটা একটু আমাদের ধারণা, তোরা যে যা ভুলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তো রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুর রচয়িতা গবেষক এখানে বসে আছেন, হয়তো আরো যোগ করবেন, একটু সোনার হরিণের গানটা শুনি। আমার জিনিস হাতে কিনিস, রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগলো কেন মোরে। আমার যা ছিল তা গেল ঘুচে, যা নেই তার ঝোঁকে, আমার পুরোয় পুঁজি ভাবিস বুঝি মরে তারি শোকে। আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।
মুফিদুল হক অনেকক্ষণ চুপচাপ আছেন। আমি ভাবছিলাম যে যে কথাটা আপনি বললেন যে অসমাপ্ত আত্মজীবনী কিন্তু একটা স্বাধীনতা দিয়েছে আমাদের বঙ্গবন্ধুকে বিবেচনার, আর তার সঙ্গে যদি সিক্রেট ডকুমেন্টসটা আমরা মিলিয়ে নেই তাহলে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাই। একটা জানালা, মানে হঠাৎ করে আমাদের কাছে একটা জানার জানালা, এবং ইতিহাসটা এবং এটা বঙ্গবন্ধু নিজের হাতে লেখা, এটাও আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি। আর ইতিহাসটা নতুন করে আমাদের কিন্তু এখন ইতিহাসের পাঠ নিতে হবে, যেটা আমি বিশেষভাবে আমি ভাবছিলাম আলোচনা শুনতে শুনতে যে 52 ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা। উনি 49 সালের ডিসেম্বরে গ্রেফতার হলেন পুরো কারাগারে, 50 সাল কারাগারে, 51 সাল কারাগারে, 52 সাল কারাগারে, তাহলে ভূমিকা কোথায়? এই তো প্রশ্নটা ওঠে। এবং এর মধ্যে কিন্তু দেশে অনেকগুলো ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা হচ্ছে যে 50 সালের দাঙ্গা, আওয়ামী লীগের প্রতিষ্ঠা, সেটাও কিন্তু তিনি যখন কারাগারে তখনই, তারপরে স্বল্প সময় বাইরে আসলেন, আবার দীর্ঘ কারাগারে চলে গেলেন। এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠার পেছনে তার একটা বড় ভূমিকা ছিল। আর এই যে দলকে সংগঠিত করতে হবে, ছাত্রদের সংগঠিত করা থেকে তিনি রাজনৈতিক দলে চলে গেলেন, এবং কারাগারের ভেতর থেকেও কিন্তু এর একটা যোগসূত্র এবং ধারাবাহিকতা ছিল, যেটা তিনি, আমরা যদি দেখি যে ভাষা আন্দোলনটা শুরু হলো যে নাজিমুদ্দিনের যে বক্তৃতার কথা বলা হয় যে 27শে জানুয়ারি তিনি যে বক্তৃতা দিয়ে ঢাকাতেই তিনি উর্দুর কথাটা আবার নিয়ে আসলেন। যেই চুক্তিটা হয়েছিল 48 সালে 8 দফা চুক্তি, আহমদ রফি খুব ভালো করে এগুলো জানেন, বললেন সেই 8 দফা চুক্তির কিন্তু বরখেলাপ করলেন খাজা নাজিমুদ্দিন। তখনই কিন্তু এই প্রশ্নটা উঠে আসলো, আন্দোলন করতে হবে। তো সিদ্ধান্তটা কোথায় হলো যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটাকে আবার পুনর্জীবিত করতে হবে। ওই দিন সন্ধ্যায় কিন্তু বঙ্গবন্ধু লিখছেন তার অসমাপ্ত আত্মজীবনীতে যে অলি আহাদ এবং মোহাম্মদ তোহা আমার হাসপাতালের ক্যাবিনে আসলেন। হাসপাতালে যাওয়াটাও কিন্তু অনেক সময় একটা সুযোগ তৈরি করে দেয় রাজবন্দীদের। এটা বামপন্থী বঙ্গবন্ধু সবার ক্ষেত্রেই খুব বড়ভাবে প্রযোজ্য। তো ওই দিন সন্ধ্যায় যখন আসলেন তখন কথা হলো যে পরের দিন তাহলে বঙ্গবন্ধু বলছেন যে সন্ধ্যার পরে প্রহরীর একটু শিথিল হয়ে যায়, রাত্রে যদি আসে সবাই তাহলে ক্যাবিনের পিছনে বারান্দায় বসে আমরা আলোচনা করতে পারবো। তিনি বললেন যে ছাত্রলীগের কাজী গোলাম মাহবুব এবং অন্যদেরও নিয়ে আসো। তো যুবলীগ, যেটা একটু বামপন্থী দিকে, ছাত্রলীগ এবং যারা সক্রিয় তাদের নিয়ে বঙ্গবন্ধু সভাটা করলেন। সেই সভাই কিন্তু সিদ্ধান্ত হলো। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বদরুদ্দিন উমরের বইয়ে তিনি বলছেন যে তখনই যুবলীগের অফিসে সভা করে সিদ্ধান্ত হয় যে, এবং তারপরে কথা হয় যে ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু একটা কার সাথে কথা হয়, কিভাবে কথা হয়, কে কথা বলতে নির্দেশ দিলেন, এবং যুবলীগের তো মোহাম্মদ তোহা এরা যুবলীগের সঙ্গে যুক্ত ছিলেন, অলি আহাদও ছাত্রলীগের ছিলেন না, কিন্তু সবাইকে নিয়ে যে কাজটা করতে হবে এবং এই যে মানে ভিত্তিটা তৈরি হলো। এবং সেখানে বঙ্গবন্ধু লিখছেন অসমাপ্ত আত্মজীবনী, তিনি কিন্তু ঘটনাটা লিখে গেছেন, কোনো দাবি করেননি কিছু, এবং বলেছেন যে সিদ্ধান্ত হয় যে কাজী গোলাম মাহবুব আহ্বায়ক হবে। তাই কিন্তু ঘটলো। এবং তার সঙ্গে যদি আমি সিক্রেট ডকুমেন্টটা মেলাই তাহলে আমি পুলিশ রিপোর্টে পাচ্ছি কি যে এসবি রিপোর্ট দিচ্ছে যে শেখ মুজিবুর রহমান হাসপাতালের ক্যাবিনে আছেন, এমন ভাবে কথা বলছে ফিসফিস করে কিছু, হ্যাঁ, যে এবং তার পাহারাতে যে পুলিশরা আছে এই পুলিশরা শৈথিল্য প্রদর্শন করছে, এবং এখানে রাজনৈতিক কর্মীরা এসে তার সঙ্গে ছলা পরামর্শ করছে। এসবি সেই দুটো রিপোর্ট কিন্তু ওখানে রয়েছে। তার অর্থ যে এখানে ঘটনাটা ঘটেছে এবং এই সভাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর এই সভার কথা বঙ্গবন্ধু একটা জাস্ট স্টেটমেন্ট অফ ফ্যাক্ট হিসাবে বলেছেন। তিনি বলেননি যে আমি করেছি, আমি নির্দেশ দিচ্ছি, এটাও কিন্তু বলা ঠিক না যে তিনি নির্দেশ দিয়েছেন। এইটা কিন্তু একটা আন্দোলন যে গড়ে তুলতে হলে যে প্রজ্ঞা এবং দূরদৃষ্টি প্রয়োজন, এই সংগ্রাম পরিষদে কিন্তু সেখানে কিন্তু সিদ্ধান্ত হলো যে 4ই ফেব্রুয়ারি ধর্মঘট হবে আর 21শে ফেব্রুয়ারি প্রাদেশিক পরিষদের সভা হবে। সেই দিন এই ছাত্ররা এই বিক্ষোভ এবং সমাবেশ করবে। তো এই সিদ্ধান্তগুলো হয়ে গেল, আর এটা পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে তাকে তখন আবার কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। তো ফলে কিন্তু তিনি কিন্তু এই আন্দোলনের সঙ্গে মানে বলা যায় যে উদ্গাতা যদি আমরা বলি তাহলে আমি অনেকগুলো নামই আমি বলবো, কিন্তু সেইখানে আমি পাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকায়। আর তার সঙ্গে আরেকটা ঘটনা আমি মিলিয়ে দেখতে চাই, যেটা যেন আহমদ রফিক বলেছেন যে
ভাষা আন্দোলন যখন শেষ হয়ে গেল, উনি মুক্তি পেলেন ফেব্রুয়ারির শেষে, এবং যেহেতু অনশন ধর্মঘট করেছিলেন, উনার কিন্তু আরেকটা দিক আছে, উনার স্বাস্থ্য কিন্তু কখনো খুব ভালো ছিল না। উনি কিন্তু মানে নানাভাবে উনি অসুস্থতায় ভুগেছেন বাল্যকাল থেকেই, এবং অনশন ধর্মঘটটা কিন্তু একটা খুব কঠিন ধর্মঘট, এবং এটা কিন্তু রাজবন্দীদের জন্য একটা সর্বোচ্চ, এবং অনশনের ফলে তার শরীরটা একদম ভেঙে যায়। তিনি তখন এই মানে ঢাকায় আর ফিরতে পারেননি, তিনি তার টুঙ্গিপাড়ায় চলে গেলেন, এবং স্বাস্থ্যটা কিছুটা যখন সুস্থ হলো তিনি আসলেন। কিন্তু আহমদ রফিক ভাই খুব সুন্দরভাবে বলেছেন, তিনি ওই সভাতে আসলেন, সরিও হয়েছেন, বলছেন যে আমি তো আসতে পারিনি। এখানে আরো আছে, উনি ওই সভাতে আসছেন, এবং ওই সভাতে বক্তৃতার কথা কিন্তু রফিক ভাই খুব স্মরণ করতে পারেন, কেননা ওই সভাতে তিনি যে বক্তৃতাটা দিয়েছিলেন ওটা একটা স্মরণীয় বক্তৃতা। এই বক্তৃতাটা পাওয়া যায় সাপ্তাহিক ইত্তেফাকে, এবং সাপ্তাহিক ইত্তেফাকে ওই সভার যে রিপোর্ট তার অর্ধেক জুড়েই হচ্ছে শেখ মুজিবের বক্তৃতা, এবং সেখানে আতাউর রহমান খান সভাপতিত্ব করছেন। কিন্তু শেখ মুজিব যখন প্রবেশ করলেন তখন পত্রিকায় রিপোর্ট করছে যে সভাস্থলে দাবি উঠলো যে শেখ মুজিবকে বলতে দিতে হবে। আতাউর রহমান খান বলে যে শেখ মুজিব যদি আগে বলে তাহলে আর কারো বক্তৃতা কেউ শুনবে না, এবং বদরুদ্দিন উমর এই সভাটার রিপোর্টটা লিখলেন তার ভাষা আন্দোলনের তৎকালীন পূর্ব বাংলার তৎকালীন রাজনীতিতে। সেখানে আতাউর রহমান খান কারা ছিল এবং বক্তৃতা কারা দিয়েছে কয়েকটা নাম দিলেন, তারপরে লিখেছেন এক লাইন, শেখ মুজিবুর রহমানও সভায় বক্তৃতা করেন, এটুকুই। কিন্তু ওই সভায় শেখ মুজিবুর রহমানের বক্তৃতাটা এবং তার আগমন, তার প্রতিক্রিয়া দেখে বোঝা যায় তিনি খুব সজীব একটা সংযোগের মধ্যে ছিলেন। তা না হলে তিনি আসা মাত্র সভাস্থলে এইরকম একটা হুল্লোড় জেগে ওঠে না, তাকে বক্তৃতা দেওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে যায় না। আর তার বক্তৃতাটা একটা অসাধারণ দৃঢ় বক্তৃতা, এটা মানে আমার মনে যারা পাঠ করবেন তারা বুঝতে পারবেন। এই বক্তৃতাটা যখন বদরুদ্দিন উমর ইত্তেফাক থেকেই কোট করলেন, কিন্তু বক্তৃতাটা মানে কোট করলেন কি শুধু একটি লাইন, একটি লাইন, বক্তৃতাটার কোনো উল্লেখ উনিও বক্তৃতা করেছিলেন। ফলে উনি ইতিহাসের, ভাষণ ইতিহাসের সঙ্গে ওনার সম্পৃক্ততা অন্য একটা সম্পৃক্ততা, এবং সেটাও একটা অনেক বোঝার আছে। অসমাপ্ত আত্মজীবনীতে আমাদের ইঙ্গিতটা পেলাম, আর সিক্রেট ডকুমেন্টে আমরা সমর্থনটা পেলাম। এখন সেই অসমাপ্ত আত্মজীবনী এবং সিক্রেট ডকুমেন্টের পথ ধরে আমাদের বোধহয় আরও অনেক হাঁটতে হবে, যেখানে অনেক অনেক আলোর সন্ধান পাওয়া যাবে। আমরা নিশ্চয়ই সেই আলোর গল্প আরও শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। অক্ষরগুলোর জন্য আন্দোলনে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সৌজন্যে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার এবং নোভা ইলেকট্রনিক্স। সৌজন্যে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার এবং নোভা ইলেকট্রনিক্স। অক্ষরগুলোর জন্য আন্দোলনে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাষার বন্ধু দেশের বন্ধুর আয়োজনের এই পর্যায়ে 1971 সালের 21শে ফেব্রুয়ারিতে একটু যেতে চাই। বঙ্গবন্ধু কি বলেছিলেন তার বক্তব্যের খানিকটা অংশ শুনে আলোচকদের কাছ থেকে শুনব। কারো উপর বেইনসাফ করতে চাই না। পাঞ্জাবি তার অধিকার পাক, হিন্দি তার অধিকার পাক, পাঠান তার অধিকার পাক, বেলুচ তার অধিকার পাক। আমিও বাঙালি, আমিও আমার স্বাধিকার চাই, এখানে আপোষ নাই। তাই আপনাদের কাছে আজকে আমি অনুরোধ করব, বাংলার ঘরে ঘরে যান, প্রস্তুত হয়ে যান। বাংলাদেশের ভাইয়েরা আর শহীদ নয়, বাংলার গা ছেলেদের গাজী হয়ে মার কোলে ফিরে যেতে হবে। যদি 7ই মার্চের ভাষণকে আমরা
বিশ্বের শ্রেষ্ঠতম ভাষণগুলোর মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ভাষণ হিসেবে বলি, তার পথ তো তার অনেক আগে থেকে রচিত হয়েছে, তাই নয় কি? মানে এটা তো আর একদিনের কোনো হঠাৎ করে পাওয়া জিনিস নয়। 21শে ফেব্রুয়ারি 71, বেলুচ তার অধিকার পাক, হিন্দি তার ভাষার অধিকার পাক, সবার কথা বলছেন। এবং মানে একটা তো হচ্ছে যে 7ই মার্চের ভাষণের জন্য তিনি যখন এসে সেই শরৎ রেসকোর্স ময়দানে এলেন, ওই সিঁড়ি বেয়ে উঠলেন, তিনি কিন্তু একটা দীর্ঘ পথ পার হয়ে এসেছেন। এই পথটা কিন্তু একেবারে সেই বলা যায় 48 সাল থেকে কিংবা তারও আগে থেকে, তার কলকাতা জীবন থেকেই তিনি বাঙালির অধিকার নিয়ে তিনি এই পতাকাটা বহন করে তিনি এসে ওইখানে দাঁড়িয়েছেন। ফলে তিনি যে স্বতঃস্ফূর্তভাবে যে কথাগুলো বলেছেন, এটা কিন্তু তিনি অর্জন করে এসেছেন একটা দীর্ঘ একটা সংগ্রাম এবং পরিক্রমণের মধ্যে দিয়ে। আর এখানে কিন্তু আরেকটা দিক আছে, তার যে অবদান, সেটা কিন্তু পাকিস্তান যে তার প্রদেশগুলোকে ফেরত পেল, 1 ইউনিট করে কিন্তু পাকিস্তানেও কিন্তু সমস্ত প্রদেশ বিলুপ্ত হয়ে গিয়েছিল। তিনি 70 সালের নির্বাচনে তিনি একেবারে দৃঢ় অবস্থান নিলেন, 1 ব্যক্তি 1 ভোটের ভিত্তিতে হতে হবে এবং 1 ইউনিট থাকবে না। তার ফলে কিন্তু পশ্চিম পাকিস্তান তখনকার যে 4টা প্রদেশেরও কিন্তু তখন সংসদটা প্রতিষ্ঠা পেল। এই যে তিনি যখন বলছেন যে 71 সালের ফেব্রুয়ারিতে যে সিন্ধি, বেলুচি, পাঞ্জাবি, পাঠান সবাই তার অধিকার ফেরত পাক, তাদের আজকে কৃতজ্ঞ হওয়া উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে, যে তার কারণে কিন্তু তারা তাদের অধিকারটা ফেরত পেল। তারা কিন্তু এই আন্দোলন অত দৃঢ়ভাবে ছিল না। তো ফলে বঙ্গবন্ধুর অবদান এবং ভূমিকা, আর তার সঙ্গে যেটা একটু কথা হচ্ছিল সিক্রেট ডকুমেন্টস, এই সবটা মেলালে কিন্তু আমরা ইতিহাসের একটা বিশাল একটা মানে নতুন একটা দিগন্ত আমরা খুঁজে পাই। কিন্তু অনেক কাজ করার রয়েছে, অনেক কিছু মিলিয়ে দেখার রয়েছে। সিক্রেট ডকুমেন্টসে আমার একটা মনে হচ্ছিল যে উনি যেসব বই তাকে তিনি পড়তে চাইছেন, বিশেষ করে পুলিশ রিপোর্টে আছে যে বইগুলো তাকে দেয়া হয়নি, এবং সেই বইগুলো দেখলেও কিন্তু মানে একেবারে বিশ্ব ইতিহাসের বই, সাম্প্রতিক বই। আবু জাফর শামসুদ্দিনের একটা নাটক বলছে যে এটার মধ্যে বামপন্থী চিন্তা আছে, এটা দেওয়া যাবে না। তার সঙ্গে আবার ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে একটা বই, জ্যাক কলিন্সের, প্রকাশক কাহিয়ে দ কমিউনিজম, একটা ফ্রেঞ্চ একটা মানে মার্কসিস্ট প্রকাশনা, সেই বইটাও তারা দিচ্ছে না, কিন্তু উনি এই বইটার জন্য রিকুইজিশন দিয়েছেন। তো ফলে তার যে পঠন পাঠনেরও যে ব্যাপ্তি ছিল, এবং তার যেটা হাবিবুল্লাহ সিরাজি বললেন যে এই কাদামাটি থেকে উঠে আসা একটা মানুষ আকাশের দিকে হাত বাড়ালেন, এবং কলকাতা জীবনের মধ্যে দিয়ে তিনি কিন্তু নাগরিক জীবনেরও তার একটা বড় অভিজ্ঞতা, আবার খুব গভীরভাবে বাংলার মাটিতে প্রথিত এবং বাংলার অধিকার নিয়ে লড়াই সংগ্রাম, সব কিছু মিলে কিন্তু আমরা এই মানুষটাকে যে এইভাবে পেয়েছি, আমার মনে হয় যে এর বহুমাত্রিকতা আমাদেরকে আরও ফিরে ফিরে সন্ধান করে যেতে হবে। এবং টাইমিংটা মানে আমরা বলি যে এতদিন পাইনি, আক্ষেপ আছে, দোষারোপ করছি কেন তাকে দূরে রাখা হয়েছিল, কিন্তু যেভাবে পেলাম, যে সময় পেলাম, এই সময়টাও কি সেটার মধ্যেও কি একটা কোনো অন্যরকম আলো নেই? শতবর্ষ পালন করছি, সিক্রেট ডকুমেন্ট যতই ঘাটছি ততই আরও বেশি আলোকিত হচ্ছি। সেলিনা হোসেন, খুব ছোট্ট করে যদি যোগ করেন আমরা শেষের দিকে। আলোকিত হচ্ছি নানাভাবেই তো আমরা এটা দেখতে পাচ্ছি। আমার এখনো মনে আছে তার পঠনে একটা ছবি আছে, যে বইটা আল বেরুনির ভারত তত্ত্ব, বিশাল একটা বই। এই জ্ঞানের জায়গা থেকে তিনি এই সব বইও পড়তেন এবং নিজেকে অনেক বেশি প্রজ্ঞার জায়গায় নিয়ে গিয়েছিলেন। তিনি এমন একজন মানুষ, মাটি থেকে উপর থেকে সর্বত্র তার মনে ছিল। এই বিচরণের জায়গা থেকে তিনি কখনো, যেমন সবাই বলে যে তিনি বার্ট্রান্ড রাসেল পড়তেন, তো এই যে পড়াদুরা। আর তারপরে রবীন্দ্রনাথ, অসাধারণ একটা জায়গা। অনেক জায়গায় বলেছেন আমি তো রবীন্দ্রনাথ ছাড়া কিছু পড়ি না। এই যে সব জায়গাগুলো, আমাকে কেন দাওয়াত দিতে এসছেন, জসিমউদ্দিনকে, শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে যান বাংলা একাডেমিতে, এগুলো তো আমরা দাঁড়িয়ে শুনেছি। তো এই সব জায়গাগুলো তৈরি করা এবং নিজেকে রাজনীতির মাধ্যমে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে একটা দার্শনিক জায়গা ধরা তার সবচেয়ে বড় জ্ঞানের জায়গা বলে আমার মনে হয়। হাবিবুল্লাহ সিরাজি, একেবারে শেষ লাইন, তারপরে আমরা বঙ্গবন্ধুর সেই ভাষণের অংশটুকু একটু শুনতে শুনতে শেষ করব আজকের ভাষার বন্ধু, দেশের বন্ধুর যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, সেটা। না, আমরা শুনছিলাম ভাষার বন্ধু, দেশের বন্ধু, কিন্তু আমরা একটা সংকটে এখন আছি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, আমাদের নিজস্ব একটা ভাষার সংকট কিন্তু ভেতরে ভেতরে তৈরি হয়ে গেছে।
কেননা বাংলা ভাষার প্রসার প্রচার যা কিছু বলি না কেন বাংলাদেশের উপর এখন ন্যস্ত। ৩৬ কোটি বাঙালি সারা পৃথিবীতে, তাই বাংলাদেশের জন্য শুধু নয় বাঙালিদের জন্য একটি বাংলা ভাষার প্রকরণ তৈরি করা দরকার। এবং আমি এই বঙ্গবন্ধু জন্ম শতবর্ষে মনে করি বঙ্গবন্ধুই হবে আমাদের আদর্শ, যে ভাষাটি তার ভেতর দিয়ে, এই কথাটি এখন একটা ইউটোপিয়া মনে হতে পারে, তার ওই কথা ভাষণ থেকে শুরু করে আমরা নতুন একটি ভাষার দিকে যাব, যে ভাষাটি হবে ভূমি ভাষা, ভূমি ভাষা। এবং এজন্য আমার একদম জোর একটি স্বপ্ন দাবি, সেটা একটা ভাষা বিশ্ববিদ্যালয় হোক, যেটা বঙ্গবন্ধুর চর্চা, বঙ্গবন্ধুর ভাষা চর্চা, বঙ্গবন্ধুর কথন থেকে শুরু করে আমরা নতুন একটি ভাষা নির্মাণ করব। কেননা বাংলা ভাষা আগামী 50 বছর পরে কিন্তু এই অবস্থায় থাকবে না, ভাষা পরিবর্তন হতেই হবে। আমরা একজন রবীন্দ্রনাথ থেকে যা ধারণ করছিলাম প্রায় তার কাছাকাছি আমরা একটা জায়গায় আছি, কিন্তু পূর্ববঙ্গের লোক, এই বদ্বীপ অঞ্চলের লোক, আমাদের নুনের ভাষা এবং লবণের ভাষা কিন্তু ভিন্ন। আমরা চাই তাই বঙ্গবন্ধু তার উৎসমুখ হোক এবং তার থেকে আমরা একটা নতুন ভাষা আন্দোলন করি। সেই 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না, সেটা দাবিয়ে নয়, অবশ্যই সেই দাবায়ের বাঙালি আমরা, সেই শক্ত, সেই কাদামাটি, সেই আবার ভাইয়ের বোনের মায়ের আদরের স্নেহের মমতার সেই বাঙালিত্বই আমাদের মধ্যে। আমরা শেষ করব আমাদের ভাষার বন্ধু দেশের বন্ধু ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভাষার বন্ধু দেশের বন্ধুর প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। তার কারণেই আমরা ভাষার অন্য আরেকটা আলোর দিকে হয়তো যাচ্ছি। তার কৃতিত্বের কথা আসলে গবেষকরা লিখুন আর নাই লিখুন, 100টা বই প্রকাশিত হোক আর না হোক, তিনি যেটুকু করে গেছেন, নিজের হাতে রেখে গেছেন, সেটাই আমাদের কাছে কম বড় সম্পদ নয়। যদি শুনি তার সেই ভাষণটি, অর্থাৎ আমি বলছি যে 21শে ফেব্রুয়ারির ভাষণ 1972, যেটা মাননীয় প্রধানমন্ত্রী গতকালও তার বক্তৃতায় বলছিলেন যে 52 যেখানে লিখে রেখেছিল সেই 52 আন্দোলন এই স্বাধীনতার ঠিকানাটি, সেই স্বাধীনতার ঠিকানা যদি 21শে ফেব্রুয়ারি হয়, একটা ভাষার গর্ভে জন্ম নেওয়া দেশ হয়, সেই দেশের গর্বিত মানুষ হিসেবে আমরা সকলেই আজকে 21শে ফেব্রুয়ারির এই দিনে ভাষা শহীদ এবং দেশের বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিও। বঙ্গবন্ধুর সেই ভাষণটি শুনতে শুনতে শেষ করব আজকের এই আয়োজন। 1948 সালের 11 মার্চ তারিখে আমি গ্রেফতার হয়ে জেলে যাই। 1952 সালের 16 ফেব্রুয়ারি তারিখে আমি জেলের মধ্যে অনশন ধর্মঘট করি, আর আমাদের ভাইয়ের সঙ্গে আমি পরামর্শ করে ঠিক করি তারা 21 থেকে আন্দোলন শুরু করবে। 27 তারিখে আমাকে স্ট্রেচারে করে বের করে দেওয়া হয় জেলের থেকে। আমি মরে যদি যাই জেলের বাইরে যেন মরি। এই আন্দোলনের সঙ্গে আমি জড়িত ছিলাম, আজও জড়িত আছি। জানি না কতদিন থাকতে পারবো, আমি প্রস্তুত আছি। তবে আপনাদের কাছে আমার বলার এইটুকু রইল যে এই বাংলার মানুষ যেন আর অপমানিত না হয়, আর এই শহীদরা হয়ে গেছে তাদের রক্তের সঙ্গে বেঈমানি যেন আমরা না করি। মনে রাখবেন, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন এবং জানেন শহীদের রক্ত কোনো দিন বৃথা যায় নাই, আর যাবেও না ইনশাআল্লাহ। শহীদ স্মৃতি, শহীদ স্মৃতি, শহীদ স্মৃতি, জয় বাংলা। অক্ষরগুলোর জন্য আন্দোলনে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সৌজন্যে অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার এবং নোভা ইলেকট্রনিক্স।